পাহাড় আর পাহাড়ি নদী। 2024 সালের অগস্ট মাসে আমরা 5 জন মিলে ঘুরতে গিয়েছিলাম উত্তরবঙ্গে। সেখানে পাহাড় আর পাহাড়ি নদী দেখে আমি প্রথমবারের মতন এই সৌন্দর্যের প্রেমে পড়ে যাই। জীবনে বারবার এরকম অভিজ্ঞতা পেতে চাই আরও বেশি করে। আজকের ভিডিওতে আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের ডায়েরি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। তোমরা আশা করি এই ভিডিওতে আমার সাথে থাকবে। এই যে পিছনে আমার বাহন চলে এসছে, আজকে এটাই করে যাব। এরপর আমি আর সেতু আমাদের সমস্ত লাগেজ গাড়িতে লোড করে দিয়ে প্রায় রাত 9:45 নাগাদ আমাদের কল্যাণগড় থেকে সবাই মিলে গাড়ি নিয়ে রওনা দিলাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রায় রাত 10টা নাগাদ আমরা কল্যাণী হাইওয়ে হিট করে ফেলি এবং কল্যাণী এইমস ক্রস করে আমরা এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে। যেমনটা প্ল্যান হয়েছিল সেরকম কল্যাণী ক্রস করে আমরা হল্ট করি একটা পেট্রোল পাম্পে আমাদের ডিজেলের ট্যাঙ্কি ফিল করার জন্য। প্রায় 40 লিটার ট্যাঙ্কি ফিল করে আমরা আবার রওনা দিই কৃষ্ণনগর ছাড়িয়ে ডালখোলার উদ্দেশ্যে। আসলে ডালখোলায় পাপ্পুদা ধাবা বলে একটা ধাবা আছে, যেটা সাহেবদা আমাদেরকে সাজেস্ট করেছিল যে রাতের ডিনারটা ওখানেই করতে হবে। যেমন ভাবা তেমন কাজ। সাহেবদা বাড়ি থেকে রুটি আর ডিম কষা রান্না করেই নিয়ে এসেছিল। তবুও আমরা পাপ্পুদা ধাবা থেকে আমার ফেভারিট চিকেন ভর্তাটা অর্ডার করে সেটা দিয়ে সেদিনকে রাতের ডিনারটা সেরে ফেললাম। যাই হোক, খাবার দাবার শেষ করে আমরা বেশ কয়েকটা সেলফি তুলে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই অতীতে। তখন বাজে প্রায় রাত 2:30। এতটা রাস্তা গাড়িতে বসে থেকে থেকে প্রত্যেকেরই কোমর আর পিঠ ব্যথা হয়ে গেছিল, তাই রাস্তায় একটু দাঁড়িয়ে আমরা সবাই স্ট্রেচিং করে রিল্যাক্স হয়ে নিলাম। রিল্যাক্সেশন পর্ব শেষ করে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। সেদিনের রাতটা প্রত্যেকেরই গাড়িতে কিছুটা জেগে কিছুটা ঘুমিয়ে কেটে গিয়েছিল। তারপর সকালবেলায় একটা চায়ের দোকানে চা খেতে খেতে হঠাৎই আমাদের চোখে পড়লো এই বিশেষ বাগানটি। এটি কি গাছের বাগান কেউ যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সকালে চা পানির পর্ব শেষ করে যখন আমরা মর্নিং নিউজ শুনতে শুনতে রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎই জানালার বাইরে তাকিয়ে দেখতে পেলাম দূরে দেখা যাচ্ছে একটা পর্বতের চূড়া। দেখা মাত্রই ভীষণ আনন্দ পেয়েছিলাম। এখানে বলে রাখি, এটি আমার প্রথম পাহাড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স। আমি এর আগে কখনো পাহাড়ে যাইনি, তাই ভীষণ আনন্দ পেয়েছিলাম প্রথম পাহাড় দেখে। বেশ খানিকটা পথ পেরিয়ে এসে যখন তিস্তা নদীর ওপর থেকে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, তখন হঠাৎই মনে পড়ে গেল ছোটবেলায় ভূগোল বইতে পড়া উত্তরবঙ্গের বিশেষ কয়েকটি নদী যেমন তিস্তা, তোর্ষা, এগুলো আমাদের সিলেবাসের কোশ্চেনে আসতো। এই নদীগুলোর মতনই বেশ কিছু পাহাড় পর্বতের নামও ছোটবেলায় পড়েছিলাম বইয়ের পাতায়। আজকে হঠাৎই এটা ভেবে খুব এক্সাইটেড লাগছিল যে বইয়ের পাতায় পড়ে আসা সেই পাহাড়গুলো, তাদের প্রাকৃতিক সৌন্দর্য আজ চোখের সামনে উপভোগ করার সুযোগ পেতে চলেছি। দাঁড়িয়ে ছবি তোলা, দাঁড়িয়ে যাও ভাই, এখানে একটা দুটো ফটো তুলে। হ্যাঁ, একটা দুটো ফটো তুলে। যেমন ভাবা তেমন কাজ। 15ই আগস্ট অর্থাৎ জাতীয় পতাকা নিয়ে ছবি তো তুলতেই হয়। ছবি তুলে আমরা আবার রওনা দিলাম আমাদের যাত্রাপথে। গাড়িতে যেতে যেতে দিগন্ত বিস্তৃত পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎই আমাদের চোখে পড়ে গেল চা বাগান। আবারও যেন ফিরে গেলাম ছোটবেলায় পড়ে আসা ভূগোল বইয়ের পৃষ্ঠাতে। ছোটবেলায় পড়েছিলাম যে উত্তরবঙ্গে চা বাগান নাকি খুব বিখ্যাত, সেখান থেকে নাকি দার্জিলিং চা আমাদের সমস্ত দেশে এক্সপোর্ট করা হয়। দেখা মাত্র খুব এক্সাইটেড হলাম। তারপর চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে গেলাম লাভার দিকে, কারণ আমাদের যে হোটেলটা বুক করা হয়েছিল, হোটেল নয় হোমস্টে, যে হোমস্টেটা বুক করা হয়েছিল সেটা ছিল আপার ফাগু টি এস্টেট অর্থাৎ লাভাতেই। ইতিমধ্যে গল্প করতে করতে আমরা কিন্তু সবাই পৌঁছে গেছি লাভা আপার ফাগু টি এস্টেটে। এই প্রথম পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এত কাছ থেকে আমি দেখতে পাচ্ছি। এরকম পাহাড়ি খরস্রোতা নদী সেই আবার ভূগোল বইয়ের পৃষ্ঠায় আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল বারবার। সেখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা দিলাম পাহাড়ি রাস্তা ধরে আমাদের হোমস্টের দিকে, যেখানে কিনা আরও বেশ কিছু অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করে আছে। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে।
পাহাড়ের গা কেটে তৈরি করা সেই জিগজ্যাগ প্যাটার্নের রাস্তা দিয়ে যখন আমাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলছিল, তখন বারবার মনে পড়ছিল প্রত্যেক রবিবার দুপুর 12টায় সানডে সাসপেন্সে শোনা ফেলুদার সেই গল্প, যেখানে পাহাড়ের সৌন্দর্য বর্ণনা করা হয়েছিল। আজকে সেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। রাস্তার মধ্যে জমে এসেছে মেঘ, মেঘের মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। না না বাধা আছে। স্টিয়ারিং এ হাত আছে, পায়ে ব্রেক আছে। এভাবেই মেঘে ঢাকা পাহাড়ি রাস্তা পেরিয়ে সাহেবদা তার পাকা হাতে গাড়ি ড্রাইভ করে আমাদের সাথে করে নিয়ে পৌঁছে গেল পাইন বনের ভেতরে এক দুর্গম রাস্তায়। আসলে আমাদের হুইসপারিং পাইন্স হোমস্টেটা এই পাইন ফরেস্টের ভেতরেই বুক করা হয়েছিল। এরপর ফাইনালি 15ই আগস্ট সকাল 11টা নাগাদ আমরা গাড়ি ছেড়ে পায়ে হেঁটে পাইন ফরেস্টের ভেতর থেকে কিছুটা চড়াই উঠে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য অর্থাৎ হুইসপারিং পাইন্স হোমস্টেতে, এবং দেখতে পেয়ে গেলাম এখন অবধি আমার জীবনে চোখে দেখা সেরা দৃশ্য। এরকম মেঘে ঢাকা পাইন ফরেস্টে ঘেরা পাহাড়ি সৌন্দর্য চোখের সামনে দেখতে পেয়ে আজ বুঝতে পারছি ছোটবেলার গল্পের বইয়ে পাহাড়ি সৌন্দর্যের বর্ণনা কোনোটাই মিথ্যে ছিল না। আগে বহুবার পাহাড়ে ঘুরতে আসার পরিকল্পনা হলেও দীঘার ওপরে আর উঠতে পারিনি। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান কোনো না কোনোভাবে প্রত্যেকবার ভেস্তেই গেছে, কিন্তু আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। এটা হলো আমাদের কটেজ, যেখানটা আমরা স্টে করবো আমাদের এই ট্রিপে। আর আমাদের রুম নাম্বার 201, হুইচ ইজ এ ডাবল ডেকার রুম। এখানে গ্রাউন্ড ফ্লোরে একটা বেড, সোফা। দিস ইজ দ্য ব্যালকনি অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার ব্যালকনি। জাস্ট অ্যামেজিং, টপ নচ। আরও একটা জিনিস যেটা কিনা একটু মজার, বাট তবুও অ্যাপ্রিসিয়েট তো করতেই হয়, এই সেম ভিউটা পাওয়া যাবে এই হোটেলের ওয়াশরুমে বসে। মানে কোনোদিনও কখনো এক্সপেক্টই করিনি যে ওয়াশরুমে বসেও এরকম ভিউ এনজয় করবো। অ্যান্ড ভাই ও জাস্ট লুক অ্যাট দিস। এখানে আরও একটা বেড আছে, ইটস এ ডাবল বেড, অ্যান্ড এটা রুমের থেকে সেম ভিউ। So yeah, this trip is gonna be something very amazing that I didn't even expected. See you later. তো এবারে সিনটা হলো, কাল সারা রাত জার্নি করে আসার পর আমরা প্রত্যেকেই ক্লান্ত, তো ফ্রেশ হয়ে আমরা সবাই রেস্ট নিচ্ছি। ইতিমধ্যেই জানলার বাইরে তাকিয়ে দেখি সব সাদা। জীবনে প্রথম এরকম কিছু এক্সপিরিয়েন্স করছি, চোখের সামনে হাত বাড়ালে বলতে গেলে মেঘ ছোঁয়া যায়। পুরো ভ্যালিটা মেঘে ঢেকে সাদায় সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এরকম কুয়াশা আমি আমাদের ওখানে দেখেছি, বাট এই মেঘ আমার কাছে প্রথম। কল্যাণগড় থেকে এতটা রাস্তা জার্নি করে আসার ফলে এতটাই ক্লান্ত ছিলাম যে কাল রাতে ডিনার করে ঘুমিয়ে পড়েছি, আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তাই আজ সকালে ঘুম থেকে উঠে পর্বত শৃঙ্গ দেখতে দেখতে লুচি আর উদ্যমের সাথে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। ব্রেকফাস্ট সেরে ওখানে আমার কিছু নতুন বন্ধুর সাথে পরিচয় হয়েছিল, তাদের সাথে খেলতে খেলতে দুপুরে লাঞ্চ করার টাইম চলে এলো। লাঞ্চে ছিল চিকেন, আলু ভাজা, ডাল আর ভাত। লাঞ্চ শেষ করে যখন ঘরের জানালায় বসে রেস্ট নিচ্ছি, তখন একটা অদ্ভুত এবং সুন্দর দৃশ্য আমার চোখে পড়ল। একটা গোটা ভ্যালি কিভাবে 5 মিনিটের মধ্যে পুরো মেঘে ঢেকে গেল, সেটা এই ভিডিও না দেখলে বোঝা যেত না। রাতে ডিম কষা, আলু ভাজা, ডাল ভাত দিয়ে ডিনার সেরে পরের দিন সকালে নুডলস আর টোস্ট দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি ডুয়ার্সের উদ্দেশ্যে। সেদিন হোমস্টে থেকে বেরোনোর পর আমাদের সমস্ত লাগেজ লোডিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল হোমস্টেরই এই দুটি ছেলেকে, কিন্তু ভুলবশত তারা আমার গিটারটা গাড়িতে আর লোড করেনি। বেশ অনেকখানি পথ পাহাড় থেকে নামার পর আমার খেয়াল আসে যে গিটারটা ভুলবশত হোমস্টেতেই রয়ে গেছে। কি আর করা, গাড়ি নিয়ে ওপরে ওঠা এখন অনেকটা ঝক্কির কাজ। তাই কথা বলে হোমস্টের যে কেয়ারটেকার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে গিটারটা আমাদেরকে ডুয়ার্স অব্দি পৌঁছে দেবে। কিন্তু এখানে বলে রাখি, ব্যাড নিউজটা হলো গিটারটা আমি আর ফেরত পাইনি। এখনও গিটারটা সেই উত্তরবঙ্গের হোমস্টেতেই রয়ে গেছে। হারানো গিটারের জন্য মন খারাপ হলেও আমি আবারও মন খারাপ ভুলে লেগে পড়লাম ভিডিও রেকর্ডিংয়ের কাজে।
কারণ এই ভিডিওগুলোই আমার এই ভ্রমণের স্মৃতিগুলোকে সারা জীবন তাজা করে রাখবে। তাই মজে গেলাম ভ্রমণের আনন্দে। ওখান থেকে আমরা চলে গেলাম মালবাজার বাস স্ট্যান্ডে। আসলে মালবাজারে যাওয়ার প্রধান উদ্দেশ্য ছিল শপিং করা। ঘুরতে এসে শপিং না করলে হয়, কিন্তু শপিংয়ের নাম করে আমার বন্ধু আমায় নিয়ে গেছিল কামারশালাতে ওখানকার ওই ট্রেডিশনাল ওয়েপেন কুপরিটি কেনার জন্য। কি অদ্ভুত ধরনের শখ মানুষের। যাই হোক, সমস্ত কেনাকাটা শেষ করে আমরা এক গ্লাস আখের রস খেয়ে গলাটা ভিজিয়ে নিয়ে দুপুরের খিদে পেতে আরম্ভ করলো। তো আমরা অলরেডি চিন্তা করছিলাম যে কোথায় গিয়ে লাঞ্চটা করা যায়। হঠাৎই খেয়াল এলো মালবাজারের বিখ্যাত সেই রাহুলস কিচেনের কথা। এখন বাজে প্রায় দুপুর 2:30। তো আমরা বেশ কিছুক্ষণ কিচেনে ওয়েট করে তারপরে আমাদের অর্ডার আমাদের টেবিলে সার্ভ হয়ে গেল। সেদিনে আমাদের লাঞ্চের মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস আর পনির মাঞ্চুরিয়ান। অসাধারণ টেস্ট ছিল, সত্যি রাহুলস কিচেনের খাবার খুব ভালো হয়। এনিওয়েজ, তো আমরা লাঞ্চ শেষ করে আবারও গাড়ি নিয়ে রওনা দিলাম ডুয়ার্সের উদ্দেশ্যে। ওখান থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটারের মতন গাড়ি চালিয়ে আমরা পৌঁছে গেলাম লাটাগুড়ির দিকে। কারণ লাটাগুড়ি থেকে আমাদেরকে যেতে হবে গ্রিন টি রিসর্টে, যেটা কিনা অবস্থিত বাতাবাড়ি টি স্টেটে। এতটা লম্বা রাস্তা গাড়িতে করে আসার সময় গান গেয়ে মজা করতে করতে লং ড্রাইভের আনন্দটা আমরা খুব সুন্দর উপভোগ করেছিলাম। তার ভিডিও এখানে দেওয়া রইল। এই গান গাওয়া পর্ব চলতে চলতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গন্তব্য, অর্থাৎ গ্রিন টি রিসর্টে। রিসর্টে পৌঁছানো মাত্র রিসেপশনে গিয়ে চেক ইন করে আমাদের প্রি বুকড কটেজের চাবি নিয়ে পৌঁছে গেলাম সোজা কটেজের দিকে। এরকম একটা ডাবল ডেকার কটেজ আমাদের আগে থেকে বুক করা হয়েছিল ডুয়ার্সে স্টে করার জন্য। যেমনটা তোমরা ভেতরে দেখতে পাচ্ছ যে টোটাল 2খানা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড ছিল আমাদের 5 জনের জন্য। যাই হোক, রিসর্টে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। তো আমাদের এবারের গন্তব্য ছিল ডুয়ার্সের সামসিং টি স্টেট, অর্থাৎ সামসিং ভিউ পয়েন্ট। চা বাগান দেখতে দেখতে গাড়ি নিয়ে আমরা পৌঁছে গেলাম সামসিং টি স্টেটের ভিউ পয়েন্টে। সত্যি কথা বলতে আমি ডুয়ার্সকে আন্ডার এস্টিমেট করেছিলাম। এর আগের হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে এসে পাহাড় থেকে নামার পর আমি ভাবিনি যে এরকম সুন্দর দৃশ্য আবারও আজকে চোখে পড়বে। এখানে আসার আমাদের প্রধান উদ্দেশ্য হলো এই নদীর ওপরে বসে একটু আড্ডা মারা। শেষমেশ আমাদের প্রত্যেকেরই মনোকামনা পূর্ণ হয়েছিল। এই নদীতে পাথরের ওপরে বসে আড্ডা মারা, গল্প করা, এত সুন্দর একটা সময় কাটানো আমাদের 5 জনের ক্ষেত্রেই এক অদ্ভুত অনুভূতি ছিল। সত্যি কথা বলতে এই নদীর ওপরে পাথরের ওপরে বসে যে কখনো সময় কাটাতে পারবো এটা কখনো ভাবিনি। এক অতীব সুন্দর এবং শান্তির জায়গা। কিন্তু এবারে সব থেকে কঠিন সমস্যার সম্মুখীন হলাম। উতরাই থেকে নামার সময় তো কষ্ট হয়নি, কিন্তু ফেরার পথে যখন চড়াইতে উঠতে হয়েছিল তখন প্রত্যেকেরই দম ফেটে হাতে চলে এসেছিল। সত্যি ট্রেকিং করা যে কতটা কষ্টে সেদিনকে প্রমাণ পেয়েছিলাম। শেষমেশ পাহাড় থেকে তো ফিরতেই হবে, তাই কোনোভাবে কষ্ট করে হাঁপিয়ে পাহাড় থেকে ফিরে হোটেল রুমে এসে রেস্ট নিয়ে ডিনার করে পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। সকালে পুরনো হোমস্টের যে কেয়ারটেকার ছিল তার গিটার নিয়ে আমাদের কাছে আসার কথা ছিল, বাট সেটা আর হলো না। আমাদের তাড়াহুড়ো করে বেরোতে হয়েছিল, ব্রেকফাস্ট আর করা হয়নি। তাই রাস্তায় একটা কচুরির দোকানে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে কচুরি আর সবজি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে গাড়ি নিয়ে নাম না জানা রাস্তায় নেমে পড়লাম। উদ্দেশ্য একটাই, বাড়ি ফেরা। যখন পাহাড় ছেড়ে বেরিয়ে আসছি, দূর থেকে পাহাড়গুলো দেখে খুব মন খারাপ করছিল। পাহাড়ে এত সুন্দর সময় কাটিয়ে এসে আবার সেই বোরিং লাইফে ফিরতে হবে। তাই বোরিংনেসটা কাটানোর জন্য আমরা তিস্তা ব্যারাজের উপরে হল্ট করলাম চিংড়ি মাছের বেশ কিছু আইটেম সাবার করার জন্য। আইটেমগুলো যথেষ্ট সুস্বাদু ছিল। প্রায় অনেকখানি রাস্তা পেরিয়ে যাওয়ার পর সানডে সাসপেন্স শুনতে শুনতে যখন অনেকটা সময় কেটে গেছে, হঠাৎই খিদে পেয়ে গেল। দুপুরের লাঞ্চ করার জন্য আমরা হল্ট করলাম মালদা জেলার পরদেশি ধাবা। সত্যি এটা অ্যাডমিট করতে হয়, ধাবার ভেতরের অ্যাম্বিয়েন্স কখনো এত সুন্দর হতে পারে আমার জানা ছিল না। হয়তো আমি খুব বেশি ধাবায় যাইনি তাই এই আইডিয়াটা ছিল না, বাট এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর চকচকে পরিবেশ দেখে আমার তো মোটামুটি খুব ভালো লেগেছে। তো আমরা অর্ডার করেছিলাম মাটন হান্ডি বিরিয়ানি। হান্ডি বিরিয়ানি সাবার করে রাজহাঁসের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে ওখানে রেস্ট নিয়ে খাবার হজম করে আমরা আবার বেরিয়ে পড়লাম রাস্তাতে বাড়ি ফেরার জন্য, সানডে সাসপেন্স অবশ্যই সাথে রেখে।
অত্যন্ত সৃষ্টিশীল এই লেখক আমাদের উপহার দিয়েছেন অবিস্মরণীয় গল্প। কৃষ্ণনগর হয়ে যখন ফিরছি তখন শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানটা চোখে পড়ে গেল, তাই প্রত্যেকেই আমরা ওখানে দাঁড়ালাম কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা টেস্ট করার জন্য। আমাদের ভ্রমণের অন্তিম ভোজনটা এই মিষ্টির দোকানেই সেরেছিলাম। যাই হোক, সেদিন রাত 10টার মধ্যে আমরা যে যার বাড়ি ফিরে এসেছিলাম। তো আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের গল্প এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।